আসসালামু আলাইকুম। শুরু করছি আলতো ছোঁয়ায় সমুদ্র কথন পর্ব সংখ্যা ৪ পার্ট ১। লেখিকা নুসরাত সুলতানা সেঁজুতি। সাদিফের মাস্টার্সের রেজাল্ট দিয়েছে আজ। সেকেন্ড ক্লাস পেয়েছে। আর এই নিয়ে দুই রকম অনুভূতি ভুগেছে ছেলেটা। এই নাম্বার সাদিফের কাছে অনেক। ও এমনিতেই ভালো ছাত্র না, কিন্তু বাড়ির কেউ খুশি হবে কিনা সন্দেহ। মায়ের তো দেখলেই মুখ কালো হয়ে যাবে। যেখানে বাড়ির এক ছেলে কলেজ টপার ছিল, সেখানে তার ভাই সেকেন্ড ক্লাস ছাত্র হওয়া কি লজ্জার? না, লজ্জার কেন হবে? সবার মেধা কি সমান হয়? সাদিফ এবার সিএ ফর্মে ঢুকবে, সেখানে প্রচুর খাটবে, এরপর নিশ্চয়ই রেজাল্ট খারাপ হবে না। কিন্তু চিন্তা একটাই, বাবা আর বড় চাচ্চু না বেঁকে বসেন। যদি বলেন এসব চাকরি বাকরি বাদ দিয়ে ব্যবসায়ী এসো, ও তো মানাও করতে পারবেন না। জীবনে কারো মুখের ওপর না বলেনি সাদিফ। যদি কেউ এসে জিজ্ঞাসা করে তোমার ঘাড়ে বসবো, সাদিফ মাথাটা দুদিকে নাড়াতে পারে না। উফ, কি যন্ত্রণা! হতাশ চিত্তে ও বাইকে উঠল। অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়ায় বাবা বাইক কিনে দিয়েছিল। এখন আবার মাস্টার্সে সেকেন্ড ক্লাস নিয়ে ঘরে ফিরছে। বাবা জানলে মুখের কী অবস্থা হবে কে জানে। বাইক যখন মাঝপথে, পকেটে মুঠোফোন বাজলো। এই চলন্ত বাহনে রিসিভ করবে না ভাবলেও মা ফোন করবেন দেখে এক হাত দিয়ে ফোনটা টেনে বার করলো সে। সত্যিই জবার কল। সাদিফ রিসিভ করে ফোন কানে আর কাঁধে মাঝে গুজে বলল, হ্যাঁ মা, আসছি আমি। হ্যাঁ, এই তো কাছাকাছি আছি। রেজাল্ট এসে দেখাবো। কি খাবো এসে বলি? জবা লাইন কাটলো। সাদিফ ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললো। চিন্তায় মাথা থেকে যাচ্ছে না। রেজাল্ট দেখে ও যদি ব্যবসা ধরিয়ে দেয়, ও নো, ওর প্যাশানের কি হবে? বাইক তখন অলিগলি ধরেছে। ছেলেটা অন্যমনস্ক থাকায় মাঝেই আচমকা দ্রিম করে শব্দ হলো সামনে। বাইকের চাকাটা ভীষণ আওয়াজ করে সামনে থেকে তেড়ে আসা রিকশায় ঠুকে গেল। তুমুল সংঘর্ষে তোর সাদিফ হাত থেকে ফোনটা অলিম্পিকের মতো ছিটকে গেল কোথাও। সেই সাথে রিকশায় বসা দুটো মেয়ে একসাথে থুবড়ে নিচে পড়ে গেল। হকচকে গেল রাস্তার সকলে। একটুর জন্যও সাদিফের বাইকের গতি সামলে রাখলেও রিকশার নড়বড়ে হয়ে গেছে। ওদিকে পড়ে যাওয়া মেয়েটার বয়স 18 থেকে 19 হবে। মাথায় একটা লম্বা বেনি, পেট অবধি তার দীর্ঘ সামনের দুপাশে দুগাছি চুল ঝুলছিল। পরন ফার্সি সালোয়ার সেট, কাঁধে ব্যাগ ছিল। তবে ধাক্কা খেয়ে কোথায় ছিটকে পড়েছে জানা নেই, কিন্তু ব্যথায় মেয়েটার অবস্থা নাজেহাল। হাতের কোণে ছিলে যাতা। পাশের মেয়েটা ছুটে গেল কাছে। মরিয়া হয়ে বলল, মারিয়া, ব্যথা পেয়েছিস? এই জন্যে বলি রিক্সা ধরে বসতে। আল্লাহ, কোথায় লাগলো? মারিয়া উত্তর দিল না। সব রাগ গিয়ে পড়ল বাইক আরোহীর ওপর। কটমাট করে তাকালো সে। ফুঁসে কিছু বলবে, দেখলো ছেলেটার মাথায় হেলমেট খুলে কেমন হন্তদন্ত গতিতে নেমে আসছে। চোখে চশমা, গায়ের রং অতিরিক্ত সাদা, চুলগুলো মেসি। এত সাদা চামড়ার ছেলে মারিয়া এর আগে দেখেনি, কিন্তু ভদ্র নম্র লাগছে। একটু শান্ত হলো ও। ভাবলো হয়তো ছেলেটা ভদ্র ছেলের মতো এসে সরি টরি বলবে। সাদিফ সত্যি ছুটে এলো, অথচ হাত পা ছড়িয়ে পড়ে থাকা মেয়েটার দিকে ফিরেও দেখলো না। উতলা হয়ে তুললো ওর পাশে তার পড়ে থাকা ফোন। স্ক্রিনে মুছতে মুছতে বলল, থ্যাঙ্কস গড কিছু হয়নি। মারিয়া হতভম্ব মুখটা হা হয়ে গেল। সাদিফ রিক্সাওয়ালাকে বলল, কি মামা, দেখে চালাও না? আরেকটু হলে বাইকের হেডলাইটটা তো ভাঙতে। কি কন মিয়া, আমার দোষ? আপনি তো আয়সা মাইরা দিলেন। মিথ্যা কম বলবা। তুমি রং রুটে আসছো কেন? মারিয়ার এবার ব্রহ্মতালুতে আগুন জ্বলে উঠল। ভুলে গেল ব্যথা পাওয়ার কথা। সঙ্গে সঙ্গে দুম করে উঠে এসেই বাহুতে এক টান মেরে সাদিফকে ফেরালো নিজের দিকে। হকচকিয়ে চাইল ছেলেটা। মারিয়া ফুসফুস করে বলল, একে তো ড্রাইভ করতে করতে ফোনে কথা বলছিলেন, দুই নিজে এসে ধাক্কা মেরেছেন, তিনে আমি এইভাবে পড়ে গেলাম। এত কিছুর পরেও একটা মিনিমাল সরি না বলে মামার সাথে তর্ক করছেন? ম্যানার্সলেস সাদামুলা কোথাকার। সাদিফের চোখ দুটো চমকে গেল। আশ্চর্য হয়ে বলল, কি বললেন আমাকে? বাইক চালালে হুঁশ থাকে না কেন? নিজেদের গরিবের স্পাইডারম্যান মনে করেন নাকি? আপনার জন্য আমার পা চুলেছে, সময় নষ্ট হচ্ছে, এই সাদা জামায় ধুলো লেগেছে, দিন ক্ষতিপূরণ দিন। সাদিফ কিছুক্ষণ কথাই বলতে পারল না। হতবুদ্ধি চোখ ঝাপটে দেখলো মেয়েটা ফুঁসতে থাকা মুখ। এত ঝগড়ুটে, কেমন চিরবির করছে, যেন ওকে কাঁচা গিলে ফেলবে। এরকম ঝগড়ুটে মেয়েও আছে নাকি? কই, ওদের বাড়ির মেয়েরা তো এমন নয়। পিউ, পুষ্প, বড় মা, মেজমা সবাই কত নরম সরম। ভ্যাবলার মতো হাঁ করে কি দেখছেন? ক্ষতিপূরণ বার করুন জলদি। সাদিফের মেজাজ চটে গেল। সহজে রাগে না ও, সহজে
কাউকে বকেও না, কিন্তু আজ এমনই খারাপ, তার ওপর উটকো ঝামেলায় প্রচণ্ড খেপল সে। ফোন পকেটে ভরতে ভরতে বলল, কি দেবো? ক্ষতিপূরণ? মামদাবাজ নাকি? ব্যবসা কি নতুন? টাকা হাতানোর বুদ্ধি তো খারাপ না। টাকা হাতানো মানে? আমি যে ব্যথা পেলাম দেখেননি? এখন আমাকে ওষুধ কিনতে হবে না? কে দেবে এসব? আগে বলুন, আপনি এত চোখরা কাঁদছেন কাকে? মাছির মতো চোখ, তা আবার পাকিয়ে শাসানো। এক চড় মারলে 3 দিন ঘুরবে। আর ফাপড় দেখো। মারিয়া আহাম্মক হয়ে গেল, কথা আটকে গেল ওর। হোয়াট? আপনি কি বললেন? যা শুনলেন। মারিয়া আঙুল তুলে বলল, আপনার সাহস কত বড়? আপনি আমাকে মারার কথা বললেন? আমি আমি আপনার নামে নারী নির্যাতনের কেস করব। শুধু নারী নির্যাতন দিলেই জুৎসই হবে না, একটা রেপ কেসও দিয়ে দেবো। মারিয়া দিয়ে দেবেন? মারিয়া তাজ্জব, বিস্মিত। কথাবার্তা বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। রিকশাওয়ালা মামা গলার গামছা দিয়ে মুখখানা মুছতে মুছতে মিটমিটি হাসলেন। ঝগড়া দেখতে ভালোই লাগে। ফাঁকে একবার বললেন, আফা, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি জায়গা। মারিয়া খ্যাক করে বললেন, এই আপনি চুপ করুন তো, দেখছেন না ঝগড়া করছি? মারিয়ার সাথে মেয়েটা অরিন। ও এসে বান্ধবীর হাত ধরে টানলো, চাপা গলায় বলল, মারিয়া চলে আয়, লোকজন দেখছে। দেখুক, এই অসভ্য ছেলেটাকে চিনুন সবাই। দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ কি জঘন্য ইঙ্গিত দিল দেখেননি? আশ্চর্য, আমি কিসের ইঙ্গিত দিলাম? আমি তো আপনার উপকারই করেছি। মামলার ব্যাপারে ভালো মন্দ সাজেস্ট করার জঘন্য ইঙ্গিত হয়ে গেল। চুপ করুন অসভ্য লোক। আপনি আমাকে চিনেন? জানেন আমি কে? এই গুলশানের এমপি থেকে সভাপতি, সবাই আমার ভাইয়ের পরিচিত। একবার যদি তাকে গিয়ে বলি আপনারই অসভ্যতার কথা, মেরে আপনার ঠ্যাং ভেঙে দেবে। আচ্ছা, খুব ভয় পেয়ে গেলাম। এবার আমার কি হবে? সাথে একটা গা জ্বালানো হাসি হাসলো সাদিফ। মারিয়ার আগে কাঁপতে কাঁপতে বলল, পাবেন, খুব তাড়াতাড়ি ভয় পাবেন। আপনার হেনস্থা না করলে আমার নামও মারিয়া না। ম্যালেরিয়া? বাহ, সুন্দর নাম, একদম আপনার সাথে পারফেক্ট যাচ্ছে। অরিন জিভ দাঁতের নিচে পড়ল, দিয়েছে রে এই পাগল খেপিয়ে। মারিয়া চেঁচিয়ে বলল, হোয়াট? ম্যালেরিয়া? আমি ম্যালেরিয়া? আমি আপনাকে? মেয়েটা ফুসতে ফুসতে এদিক ওদিক তাকায়, যেন লাঠিসোঁটা খুঁজছে। সাদিফও বুক ফুলিয়ে দাঁড়ালো, চোখে চশমা ঠেলে বলল, কি করবেন? গায়ে 2 কেজি মাংস নেই? তেজ দেখো। কি করবেন আমিও দেখি। প্রথমে নাম, এখন আবার স্বাস্থ্য নিয়ে কথা। মারিয়া মাথা এত বিগড়ালো, সঙ্গে সঙ্গে ওর চোখ থেকে চশমাটা চেলের মতো ছোমের এনেই আছাড় মারল মাটিতে। সাদিফ বিমূঢ়, স্তব্ধ, আর্তনাদ করে বললে, এটা কি করলেন? আমি চশমা ছাড়া দেখতে পাই না। আয়া, আমার ফেভারিট চশমা। অরিন আর ঝুঁকি নিতে চাইল না। মারিয়া খুব জেদি মেয়ে, সঙ্গে সঙ্গে হাত টেনে বলল, তুই চল মারিয়া চল। গায়ে সব জোর দিয়ে মেয়েটাকে টেনে নিয়ে রিকশায় বসালো। যেতে যেতে কটমটিয়ে চেয়ে রইল মারিয়া। সাদিফের চশমা 2 টুকরো তখন। ভাঙা গ্লাস হাতে নিয়ে ছুটে যাওয়া রিকশায় চেয়ে দাঁত পিষল সে। বিড়বিড় করে রেগেমেগে বলল, ম্যালেরিয়ার বাচ্চা, ফালতু মেয়ে, আরেকবার যদি পাই বেনির গোছা ধরে কেটে দেবো। পুষ্প ভেবেছিল ইকবাল নাটক করছে। এমন দাবড়া ছেলে তো আর ওর ভয়ে অজ্ঞান হতে পারে না। কিন্তু সেকেন্ডেও যখন ইকবালের চোখ মুখ নড়ল না, আঁতকে উঠল বেচারি। ধড়মড়িয়ে পাশে বসলো, গাল চাপড়ে চাপড়ে ডাকলো, শুনছেন? আরে কি হলো? শুনছেন? এই যে ইকবাল ভাই। আল্লাহ আল্লাহ। ইকবালের জবাব নেই, নিথরের মতো পড়ে আছে দুহাত দুদিকে। ভয় বুক শুকিয়ে গেল পুষ্পর। আবার উল্টোপাল্টা কিছু ঘটল না তো? হায় আল্লাহ! ততক্ষণে ওর চেঁচামেচিতে কফি শপের ভেতর থেকে ছেলে পেলে বেরিয়ে এসেছে। ভিড়ভাট্টায় পুষ্প তলিয়ে গেল। অমনি এক একজনের হন্তদন্ত ভঙ্গিতে প্রিয় ইকবাল ভাইয়ের শরীরটা হাতে ধরাধরি করে তুলে ফেলল গাড়িতে। আরিফ বোতল ভর্তি পানি মুঠোয় ঢেলে একদলা ছুড়ল তার চোখ মুখে। তাও ইকবাল জ্ঞান ফিরল না। সোহেল বসতে নিল ইকবালের পাশে। এর আগেই হুড়মুড় করে সেখানে ভেতরে উঠে গেল পুষ্প। জিভ কাটল ছেলেটা। হাই হাই করে মনে মনে বলল, ওরে ধূসর আছে তো। ইকবালের মাথা সিটে হেলে আছে, পুরোপুরি অচেতন সে। পুষ্প এপাশের দরজা খুলে ঢুকেছে। ঠিক একই রকমভাবে ওই পাশের দরজা খুলে ঢুকলো ধূসর। 2 ভাই বোন অমনি মুখোমুখি হয়ে গেল। চোখে চোখ পড়তেই পুষ্পর বুকটা ছ্যাদ করে ওঠে। ঢোক গিলে বলে, তুমি? ধূসর কিছু বলল না, একটা প্রশ্নও করলো না। পুষ্প এখানে কেন, কীভাবে এলো, কিছুই না। এই মুহূর্তে গাড়ি ভর্তি ছেলে পেলে আছে। সোজা সোহেলকে বলল, শাহাবুদ্দিনে চলো। গাড়িতে টান দিল জুয়ান। অথচ 2 রকম ভয়। পুষ্পর প্রাণ যায় যায় অবস্থা। একে ধূসর এখানে, 2 ইকবালকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুষ্প পাশ ফিরে তাকালো এক পল। ইকবালের মুখটা যেন আহামরি শুকনো। তা আহারে, ওইভাবে না এলে তো এরকম কিছুই হতো না। সব মিলিয়ে মেয়েটা কেঁদেই ফেললো এবার। তেমন কোনো শব্দ না হলেও নাক টানার ফ্যাচ ফ্যাচে আওয়াজ ছেয়ে গেল গাড়িতে। সোহেল সামনের সিটে ছিল। প্রাইভেট কার, জায়গা তেমন নেই, তাই ওর কোলে বসেছে আরিফ। ধূসরের পাশে বসা রওনক। সোহেল একবার
প্রথমবার চোরের মতো ধূসরকে দেখছে। পরের বার পুষ্পর কান্না দেখছে। মাঝে একটু সান্ত্বনা দিয়ে বলল, আপু কেঁদো না, ইকবাল একটু লো প্রেশার তো, মনে হয় রোদে ফল করেছে। পুষ্প কাঁদতে চায় না, টিস্যুতে নাক চেপে রেখেছে, কিন্তু চোখের জল তো আর ধরে রাখার জিনিস না। এই যে কেমন হেঁচকি উঠে গেল। ওর চোখ মুছতে মুছতে চোরা দৃষ্টিতে ধূসরকে দেখতে গেল। কলিজা শুদ্ধ চলকে উঠল অমনি। মানুষটা আগেই গরম চোখে চেয়ে ও তাকাতে ভুরু নাচিয়ে বলল, অজ্ঞান হয়েছে ইকবাল, তুই কাঁদছিস কেন? পুষ্প কী বলবে বুঝতে পারল না। ভয় ডরে আমতা আমতা করে বলল, আমি মানে ইকবাল ভাইয়ের এই অবস্থা, তোমরা কাঁদছো না তাই ভাবলাম আমি একটু কাঁদি। একদম কেউ না কাঁদলে খারাপ দেখায়। ধূসর আর কিছু বলল না। ইকবাল মুখের দিকে দেখলো কপাল কুঁচকে। মুখে পানি ছেটানো ওর গাল গলা পাঞ্জাবি ভিজে গেছে। ধূসর পকেট থেকে রুমাল বের করে খুব আস্তে আস্তে বন্ধুর ভেজে চোখ মুখ মুছে দিল। পরপর জোয়ানকে বলতো, স্পিড বাড়ান, এত স্লো কেন? গাড়ি থামলো ওই নামি দামি হাসপাতালের সামনে। ইকবালকে নিতে স্ট্রেচার আনতে হলো। পেছনে গাড়িতে আসা দলবলের ছেলেরা তাকে কাঁধে তুলে হল্লা মচিয়া ঢুকলো ভেতরে। খালেদ ভিন্ন জায়গায় ছিলেন, তাকেও খবর দেওয়া হয়েছে। একজন গাট্টাগোট্টা সভাপতি দিন দুপুরে রাস্তায় চিটপটাং হয়ে পড়ল, এটা বড় আশ্চর্যের বিষয়। ইকবালের বিপি নেমেছে, রোদে ঘোড়ায় অবস্থা একটু বেগতিক ছিল। চিকিৎসকের এই কথায় একটা বড়সড় স্যালাইন আর মাথার পাশে ঝুলে গেল অমনি। হাত ফুটো হলো ক্যানোলার সুচে। সেই সাথে একটা কেবিন বরাদ্দ করলো সবাই। আপাতত কেবিনে মোট 4 জন আছে, করিডোরে ঘুরছে বাকিরা। এর মাঝে খালেদ এসে ইকবালকে দেখে গিয়েছেন। তাগড়া সবল ছেলেটা অসুস্থ হলো এ নিয়ে আক্ষেপও জানালেন কিছু, তবে সংসদে কাজ থাকায় বেশিক্ষণ থাকতে পারলেন না। কেবিনে ছোট সোফার এক কোণে চুপটি করে বসে আছে পুষ্প, আর ঠিক সোফার ওই কোণে ধূসর বসেছে। এসে চললেও ঘামে ইউনিফর্ম ভিজে গেছে মেয়েটার। এই ঘাম দুশ্চিন্তার। ধূসর ভাই যে ওখানে থাকবেন পুষ্পর মাথায় ছিল না। থাকলে তেমন তো এনে মেরে কোনো দিন আসতোই না। ও এখন মানুষটার কীরকম ও বুঝতে পারছে না। এলো পরশু, অত কথা হয়নি। সাদিক ভাই যেমন বন্ধুত্ব সুলভ, ধূসর ভাই তা নন। মুখ দেখেই তো ভীষণ রাগী মনে হয়। কথাও মেপে বলেন। হ্যাঁ, গম্ভীর একটু। এখন যে মেয়েটা কি হবে, জিজ্ঞেস করলে কি বলবে পুষ্প? মেয়েটা যখন চিন্তায় মরছে, ধূসর তখনই বলল, তুই ওখানে কি করছিলি? পুষ্প চমকে ফিরল। হ্যাঁ, তোর কলেজ ওখানে না? তাহলে ওখানে কি? মেয়েটা ঢোক গিলল দুবার, জিভে ঠোঁট চুপে বলল, ফুচকা খেতে এসেছিলাম। কার সাথে? বন্ধুদের সাথে। সব মেয়ে ছিল। বরাব্বু জানে? পুষ্পর মুখ ফ্যাকাশে হলো। না, জানাবো? ও জোরে জোরে মাথা নাড়ল। না না ভাইয়া, প্লিজ না, এমন আর হবে কক্ষনো না। এরপর থেকে কলেজ শেষ করে কোথায় যাবি? পুষ্প কণ্ঠ কাঁদো কাঁদো। বাড়িতে। এর মধ্যে কোভিড এসে কেবিনে দরজা ঠেলে উকি দিয়ে ডাকলো ধূসর ভাই। ঘাড় ঘুরিয়ে চাইল ধূসর। ওই পেশেন্টের ডিটেলসে লিখবে। ধূসর সাথে সাথে উঠে বেরিয়ে গেল। আরিফ গেল পেছনে। ধূসরকে তার জব্বর লেগেছে। হাঁটা চলাতে কি নিতানিতা ভাব, দেখলেই মনে হয় জন্মই রাজনীতির জন্য। সোহেল রওনাককে বলল, চলো আমরাও যাই। রওনাক মাঝে একটু দোনমোনা, ধূসরের পেছনে হাঁটবে কেন কিন্তু মুখে বলতে পারল না। পূর্বেই ওর কাঁধ পেঁচিয়ে নিয়ে গেল সোহেল। কেবিন ফাঁকা হতেই চোখ বুজে রুদ্ধ দমটা ফেলল পুষ্প। সতর্ক চোখে দরজায় দেখল এক পল, তারপর ব্যাগ পাশে রেখেই ছুটে এসে ইকবালের বেডের পাশে দাঁড়ালো। প্রেমিকার বুকখানা কষ্টে হু হু করে উঠল অমনি। ফের চোখ ফেটে জল এলো পুষ্পর। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হাতটা তুলে ইকবালের চুলে রাখলো সে। সযত্নে মাথায় হাত বোলালো কয়েকবার। হঠাৎ বাইরে পায়ের আওয়াজ শোনা গেল। ও ভাবলো ধূসর আসছে। তড়িঘড়ি করে ফিরতে নিলে আচমকা পেছনে হাতের কবজি টেনে ধরল কেউ। ফিরল মেয়েটা থমকে। ইকবাল চোখ মেলেছে। ও তাকাতেই হাসলো একটু। পুষ্প খুশি হয়ে বলল, ইকবাল ভাই, আপনার জ্ঞান ফিরেছে? ইকবাল ব্যাকুল গলায় বলল, বিশ্বাস করো, মেয়েটাকে আমি চিনি না, কোত্থেকে এসেছে তাও জানি না। হুট করে ফড়িংয়ের মতো লাফ দিয়ে এসে আমার ছবি তুলে নিয়ে চলে গেল। পুষ্প একটু ভ্যাবাচোকা খেয়ে গেল। পরপর চিবুক নইয়ে বলল, এসব কথা আমাকে বলছেন কেন? তুমি জানো না? দুপাশে ঘাড় নাড়ল ও। ইকবাল হেসে বলল, তাহলে ওভাবে রেগেমেগে কার কাছে আসছিলে? পুষ্প ঠোঁট টিপে মিহিস্বরে বলল, আমার মুখটাই এমন। আচ্ছা, তাহলে এখন কাঁদছো কেন? পুষ্প তাড়াহুড়ো করে চোখের কোণে মুছতে মুছতে বলল, কই কাঁদছি? সারা রাস্তা কেঁদেছো আমি জানি। পুষ্প ভীষণ লজ্জা পেল। কথা ঘোরাতে বলল, আপনার এখন কেমন লাগছে? ইকবাল ক্লান্ত গলায় বলল, ভালো না, খুব খারাপ। কখনই যে মরে টরে যায়। ছি, এসব বলতে নেই। ইকবাল স্বর নামিয়ে বলল, পুষ্প ওই চোখে চোখ রাখার সাধ্য হলো না। উত্তর দিল এলোমেলো দৃষ্টিতে, জি, আমার তোমাকে কিছু বলার আছে। বলুন। ইকবাল আজ আর ঢাক্কা রাখলো না, বলল সরাসরি, তোমাকে আমার ভালো লাগে। পুষ্প এই কথা জানে। ইকবালের চোখের চাউনিতেই তো পরিষ্কার এসব, কিন্তু অবাক হলো ও স্বীকার করাতে।
কিছু কিছু বলো। কি বলবো? ভালো তো যেই কাউকেই লাগতে পারে। ইকবাল মৃদু ঠোঁটে বলল, চালাকি? আমি বোঝাতে চাইছি আমি তোমাকে ভালোবাসি। আপনি কি আমায় প্রপোজ করছেন? ভালো হয়নি? আসলে কোনোদিন কাউকে প্রপোজ করিনি তো। রাজনীতি ইকবাল পাকা হলেও প্রেমে একটু কাঁচা এখনও। পুষ্পর মাথা নুইয়ে বলল, কিন্তু হঠাৎ এই কথা কেন? আর বুঝি আপনার বন্ধুর ভয় নেই? ইকবাল স্বস্তি নিয়ে বলল, না, বন্ধু নিজে বলেছে তাকে ভয় না করে লক্ষ্যে এগিয়ে যেতে। আর আমার লক্ষ্য তো তুমি, মাই লাভ। পুষ্পর বুকটা ধক করে উঠল ওই শব্দে। ইকবালের মুখে মাই লাভ যেন সেতারের মিষ্টি সুর, কিন্তু চোখের নরম দৃষ্টি লুকিয়ে শক্ত গলায় বলল, এইসব লাভ টাভ ডেকে লাভ নেই ইকবাল ভাই, আগে ভালো করে ভেবে নিন। আবার বন্ধুর দোহাই দিয়ে মাঝপথে পালিয়ে যাবেন না তো? ইকবালের বুক টান টান করে বলছে, আমি পাঠান বংশের ছেলে মাই লাভ, পাঠানরা কোনো দিন পালায় না। পুষ্প কী উত্তর দেবে বুঝলো না। একদিকে ও ইকবালকে ভালোবাসে আগেই মরেছে, দুয়ে ভরসাও হচ্ছে না। ধূসর ভাইয়ের প্রতি ইকবালের যা মাননি, যদি বলে বন্ধু মানবে না, তুমি বাদ দাও। মেয়েটা শুকনো মুখে যে ইকবাল কিছু বুঝলো বোধ হয়, বলল, আমাকে একটু ধরবে? বসবো? আসলে মাথা ঘুরছে তো। পুষ্প ঘাড় নেড়ে ওর পিঠে হাত রাখলো, উঠে বসলো আস্তে ধীরে। ইকবাল পকেটে হাত খুঁজলো, কিছু পেল না। তারপর চোখ পড়ল নিজের হাতের আঙুলে, একটা প্ল্যাটিনামের আংটি। মুহূর্তে টান মেরে খুলে আনলো সেটা, আরেক হাত পাতলা পুষ্পর সামনে। প্রেমিক সুলভ সেই মোহময় দৃষ্টি নিয়ে বলল, মিস তিয়াশা শিকদার পুষ্প, উইল ইউ বি মাই লাভ ফর এভার? পুষ্প অবাক হয়ে একবার আংটি দেখলো, একবার ইকবালকে। ও বলল, এবার তো বিশ্বাস করো ভাই, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একসময় বলতাম দেশের জন্য লড়বো, দেশের তরে মরবো, কিন্তু আজ থেকে ইকবাল দেশের জন্য লড়বে, মাই লাভের তরে মরবে। আর আমি জানি তুমিও অনেক আমাকে ভালোবাসো। তাহলে এত চিন্তা, এত ভাবনা কিসের? প্রেম এত ভাবতে নেই। পুষ্পর মন মস্তিষ্ক অকেজো, দ্বিধা থাতা বুক জুড়ে। এই আবদার, এই চাওকে ফিরিয়ে দিতে পারছে না। বিশ্বাস করতে ইচ্ছা করছে ওকে। কাপা হাতটা তুলে রাখতে গেল ইকবালের পেতে রাখা হাতে। তখনই টের পেল বাইরে থেকে আরিফরা কথা বলতে বলতে আসছে, সাথে ধূসরও আছে নিশ্চয়ই। মুহূর্তে দুজন ছিটকে গেল দুদিকে। পুষ্প হুড়মুড়িয়ে এসে জায়গায় বসে বলল, আর ইকবাল ছট করে চিত হয়ে শুয়ে পড়ল আবার। ধূসর ঢুকলো, সাথে সোহেল, আরিফ আর রওনাক। সোহেল একপল পুষ্পকে দেখে আবার ইকবালকে দেখে স্বস্তির শ্বাস ফেলল। না, সব ঠিকই আছে, কিন্তু কিছু একটা দেখে ধূসর কপাল বেঁকে উঠল। তীক্ষ্ণ চোখে এগিয়ে গেল ইকবালের বেডের দিকে। পুষ্পর বুক ড্রিম ড্রিম করে উঠল। কলেজ ইউনিফর্মের স্কার্ফটা তুলে মুখের ঘাম মুছল বারবার। ধূসর দু হাতে ভর রেখে বেডে একটু ঝুঁকলো ইকবালের মুখে। ফ্রুজ কুচকে ওর পেটে রাখা হাতটা ধরে বলল, এই হাতটা ওর পাশে রাখা ছিল না? এখানে এলো কি করে? সাথে ঘাড় ভেঙে চট করে তাকাতেই পুষ্পর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বেহুশের ভান করে ইকবাল মনে মনে হায় উদাস করলো। কি সর্বনাশ! হাত কোথায় ছিল হতচ্ছাড়া, তাও মনে রেখেছে। পুষ্প আমতা আমতা করে বলল, হাতটা ঝুলছিল দেখে আমি তুলে দিয়েছিলাম। ধূসর গলায় জিভ ঘুরিয়ে ঘুরিয়ে কী যেন ভাবলো, হঠাৎ বলল, তোর তো এখানে কাজ নেই, বাড়ি যা। আমি একা এত দূর কীভাবে যাবো ভাইয়া? কাউকে পাঠাচ্ছি। ইকবাল মনে মনে কট করিয়ে বলল, এই না, খবরদার না, আমার মাই লাভকে কোনো ছেলের সাথে পাঠাবি না ধূসর, পিটিয়ে সেটার পাছার ছাল তুলে ফেলবো কিন্তু। আরিফ বলল, আমি দিয়ে আসবো ভাই। ইকবাল মনে মনে চিৎকার করে উঠল, না, এই শালা চরিত্র ভালো না, আরিফের বাচ্চা, আমার মাই লাভের থেকে দূরে থাক। তুষার ফের কিছু একটা ভাবলো, বললো, না, আমি নিয়ে যাচ্ছি, তোমরা ওর কাছে থাকো, আমি পুষ্পকে দিয়ে আসবো। আবার আসবেন? এতটা রাস্তা? ইকবাল আমার বন্ধু আরিফ, বন্ধুত্বের রাস্তা কে মাপে? তারপর পুষ্পকে বললো, আয়। ও আগে বেরিয়ে গেলেও পুষ্প হারলো পিঁপড়ের গতিতে। আংটিটা কোথায় পড়লো তখন? ইস, মুখ কালো করে ভাইয়ের পিছু নিল সেও। এতক্ষণে সোফা ফাঁকা পেয়ে আরিফ গা ঝেড়ে বসতে গেল। তখনই বেডে মরার মতো পড়ে থাকে ইকবাল তড়ক করে উঠে বসলো অমনি। অস্থির হয়ে এদিক ওদিক দেখে বলল, আমার আংটি কই? এই কি ইকবাল ভাই, আপনি জ্যান্ত? তাহলে কি মৃত? এত জলদি মরবো? মারবি আমাকে? নার্স ডাক, আমার ক্যানোলা খোল। না না, নার্স মহিলা মানুষ, কোনো ছেলে পেলেকে ডাক। রওনাক বলল, ইকবাল সুস্থ তুমি? তাহলে এসব কী ছিল? তুমি আগে কাউকে ডাকো ভাই, হাত ব্যথা করছে। রওনাক বেরিয়ে যায় দ্রুত। ইকবাল বলল, দুই ভাই বোনের ভয়ে মটকা মেরেছিলাম, অভিনয় বড় কষ্টের জিনিস। যাকগে, গাড়িতে আমার মুখে পানি দিয়েছিল কে? আরিফ হাত তুলে বলল, আমি। এদিকে আয়। ছেলেটা হেসে এগিয়ে এলো, সঙ্গে সঙ্গে ওর গালে একটা চটকানা মারল ইকবাল। রেগে মেগে বলল, শালার ভূত, ওইভাবে কাউকে পানি ছেটাই? নাকে ঢুকে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, আরেকটু হলেই হাঁচে দিয়ে দিতাম। আরিফ গালে হাত দিয়ে চিপে মেনুয়ে বলল, সরি ভাই। সোহেল বলল, তুই কি আসলেই অজ্ঞান হয়েছিলি? প্রথমে হয়েছিলাম, পরে ওই বলদ ছেলে এমনভাবে পানি মেরেছিল, খুব কষ্টে চেপে রাখতে হয়েছে। কিন্তু এত কিছু কেন ইকবাল ভাই? সেসব কথা বলা যাবে না। আপাতত আমার জন্য এক কাপ চা আনা, সাথে দুটো নাবিস্কো বিস্কুট। আমি আনছি, বলে সোহেল হাসলো। মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেল বাইরে। ইকবাল বলল, আরিফ আংটি খুঁজে দে, কাজ এখনও সম্পূর্ণ হয়নি, এদিকে পড়েছে দেখ। আরিফ বেডের নিচে উকি দিল। বিশেষ তল্লাশি পাওয়া গেল আংটিটা। ইকবাল ওটা